হ্যালো, সবাই কেমন আছো? Hello friends, how are you? Hi guys, what's up? তো ফাইনালি ম্যাচ ডে চলে এলো। টু অফ দ্য বিগেস্ট গ্র্যান্ড ফাইনালস আর টু নাইট, কোপা আমেরিকা ফাইনাল অ্যান্ড ইউরো ফাইনাল। তো আমরা ইউরো ফাইনালটায় পরে আসবো, প্রথমে আমরা কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কথা বলতে চাই, যেটা আছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। তো দুটো কোপা আমেরিকার নেশন, তারাই ফাইনালে গেছে। নর্থ আমেরিকা থেকে কেউ ফাইনালে যেতে পারেনি। এবং এই ম্যাচটা নিয়ে বলার আগে আমি একটা জিনিসই জাস্ট বলতে চাই যে কলম্বিয়ার যে রুট দিয়ে ফাইনালে গেছে, সেই রুটটা যদি একটু তোমরা দেখো, যে তারা উরুগুয়েকে হারিয়েছে, আবার উরুগুয়ে ব্রাজিলকে হারিয়েছে। তো মানে তাদের রাস্তাটা কিন্তু যথেষ্ট, মানে দে আর্নড দেয়ার প্লেস। এমন নয় যে তারা ফ্লুকে চলে এসছে। কিন্তু আর্জেন্টিনার দিকটা যদি দেখো, আর্জেন্টিনা এখনো পর্যন্ত কোনো সেরকম ওয়ার্ল্ড ক্লাস অপোনেন্টকে ফেসই করেনি। তারা গ্রুপ স্টেজেও কানাডাকে ফেস করেছিল, এবং জানি না কোপা আমেরিকার এটা কেমন নিয়ম, যে তারা সেই কানাডার সাথে আবার তাদের সেমিফাইনালে দেখা হলো। আমি এরকম কোনো টুর্নামেন্টে দেখিনি যে একই গ্রুপের টিমের সাথে তাদের মানে ফাইনালের আগেই দেখা হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কি বলতে চাস সৌম্য? আহ, এটাই কোপা আমেরিকা। আই থিঙ্ক এই নিয়ে বেশি করে কিছু বলার নেই। এর আগে তো 10টা টিম নিয়ে খেলা হতো, যেখানে দুটো গ্রুপের 5-5 করে টিম থাকতো, তাদের মধ্যে টপ 2 তারা ডাইরেক্ট সেমিফাইনাল যেত। এবার জাস্ট একটু এক্সটেন্ড করার জন্য আর ইউরোর সাথে এন্টারটেনমেন্ট ওয়াইজ কম্প্যারিজনে আসার জন্য তারা নর্থ আমেরিকার সাথেও টাই আপ করে তাদের এটাকে 20টা টিম বানিয়েছে। বাট স্টিল আই ডোন্ট ষোলোটা থিঙ্ক ষোলোটা টিম। 16টা টিম বানিয়েছে, আচ্ছা। তো বাট আই স্টিল, তোর কি মনে হলো যে কোপা আমেরিকাটা দারুণ গেল, একদম ইউরো সমান সমান গেল, রাত জেগে থেকে দেখার মতো একদম গেল? আমার তো মনে হলো যে কোপা আমেরিকা এই শুরু হলো, এই চলে আসলো ফাইনাল, কবে যে কি হলো বুঝতেই পারলাম না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোন চ্যানেলে দেখাচ্ছিল আমি তো জানি না। তো কেউ মনে হয় রাইটস নেয়নি, ব্রডকাস্টিং রাইটস নেয়নি কোপা আমেরিকা। একদম। এবং আমাদের ফ্যান কোড কিনেছিল বা ব্রডকাস্টিং রাইটস, কিন্তু তারপরে সেরকম ভাবে সেটা সেল না হয়। তোরা সেটা মানে আবার ছেড়ে দেয় রাইটস, তো ওরা ফাইনালি দেখায়। অ্যান্ড আই থিঙ্ক যে কোপা আমেরিকার মতো টুর্নামেন্টে স্পেশালিটিটা এটাই যে বড় টিমরা যখন ফাইনালে আসে না, সেটা সারপ্রাইজ। এটা নয় কি তারা জিতে গেল সেটা সারপ্রাইজ না। ইউরোতে যেমন বড় টিমদের জেতাটাও একটা সারপ্রাইজ, কোপা আমেরিকাতে বড় টিমরা যদি ফেলিয়ার করে সেটা সারপ্রাইজ। যেমন ব্রাজিল পারলো না উরুগুয়ের আগেনস্টে, উরুগুয়ে পারলো না কলম্বিয়ার আগেনস্টে। তো আই থিঙ্ক এটা সারপ্রাইজ সারপ্রাইজ। আই এম লাইক, ঠিক আছে, একটা তো আর্জেন্টিনা ব্রাজিল হতেই হতো কোনো না কোনো ভাবে ফাইনালিস্ট। আর কলম্বিয়াটাই একটা সারপ্রাইজ। অনেকের মতে এখন ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও বলেছে যে তারা যে মাঠগুলোয় খেলছে, মাঠগুলোর কোয়ালিটি ইউরোপের তুলনায় খুবই খারাপ। এবং এটা মানতেই হবে যে কোপা আমেরিকা ইউরোর মানে এখনো সেই স্তরে পৌঁছতে পারিনি। এবং আমি একটা কথা বলবো, আমি কোপা আমেরিকার জাস্ট একটা ম্যাচই লাইভ পুরো দেখেছি। সেটা হলো ব্রাজিল ভার্সেস উরুগুয়ে, যেটা সম্ভবত এই কোপা আমেরিকার মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল, এবং অনেকেই ম্যাচটা হ্যাঁ, নিয়ে খুব এক্সাইটেড ছিল। কিন্তু আমি বলবো সেই ম্যাচটা দেখেও আমি মানে একদমই এক্সাইটেড হয়নি। মানে যেখানে আমরা ইউরোপে পাস অ্যাকিউরেসি দেখি হাই এইটিজ কি আর নাইনটিজ এ পাস অ্যাকিউরেসি যায়, সেখানে সেই ম্যাচটায় দুটো দলেরই পাসিং অ্যাকিউরেসি ছিল সেভেন্টিজ এ। সো এর থেকে বোঝা যায় মানে ওখানে কিরকম টাইপের ফুটবল হয়। অ্যান্ড অ্যান্ড আই থিঙ্ক এটা একটা প্রাইম রিজন যে আমরা রিসেন্ট পাস্টে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও দুটো সাউথ আমেরিকান টিমকে দেখতে পাই না, একটা না একটা ইউরোপিয়ান টিম থাকবেই এবং ফাইনালে। 2018 সালে তো মানে একবার এটা চরমে পৌঁছে গেছিল, চারটে সেমিফাইনালিস্ট ইউরোপ থেকে হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। অ্যান্ড আদার দেন দ্যাট, ফুটবল মাঠে ফুটবল ছাড়া অন্য কিছু দেখতে অতটা ভালো লাগে না, যখন প্লেয়ার্সরা ফ্যান্সদের সাথে এঙ্গেজমেন্টে চলে আসে, মারপিটে, যেটা এগুলো আমরা কেউই। লাস্ট হ্যাঁ, উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া ম্যাচেই দেখেছিলাম যে মানে একেবারে মারপিট লেগে গেছিল ফ্যান আর প্লেয়ারদের মধ্যে। তো এটা তো কোনো মানে সিভিলাইজড দেশে, ইউরোপের মতন অবভিয়াসলি জায়গায় তো এটা অ্যালাউই করবে না। এটা একদমই তো ভালো লাগে না। তো এনাফ ইউরো ভার্সেস কোপা আমেরিকা নিয়ে হলো, তো এবার একটু ম্যাচটা নিয়ে আসা যাক। তো কি তবে মনে হচ্ছে তবে ম্যাচটা? আরেকটা নিউজ, যেই ম্যাচটা আন্ডার দ্য রেডার চলে গেছে অনেকেরই হয়তো, আহ, উরুগুয়ে থার্ড প্লেস ফিনিশ করেছে। আজকে ম্যাচ ছিল সকালবেলা, উরুগুয়ে থার্ড প্লেস ফিনিশ করেছে, তারা ব্রঞ্জ মেডাল পেয়েছে কোপা আমেরিকা 2024-এ। একদম। এবার আসা যাক ফাইনাল ম্যাচটা নিয়ে। তো কি মনে হচ্ছে কে জিতবে এবং কেমন ম্যাচ হবে? ওয়েল, স্পোর্টস কোড, আমি চাই আমার আমার আর সময় শেষে স্পোর্টস কোড চ্যানেলটা একটু কন্ট্রোভার্সিয়াল হোক ফিউচারে গিয়েও।
তো আমাদের দুজনেরই সহমত, আমরা কলম্বিয়া জিতুক সেটা বলবো। একদম। এবং আমি বলবো কলম্বিয়া আর্নস দ্য রাইট টু প্লে ইন দ্য ফাইনাল এন্ড আর্ন দ্য রাইট টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ। যারা যারা একদম। যেভাবে মানে ব্রেভ ফুটবল খেলেছে, যেভাবে মানে তাদের অ্যাবভ দ্য ওয়েট পাঞ্চ করেছে, তো আমি বলবো তারাই এটা মানে যোগ্য। এবং দেখা যায় আর্জেন্টিনা যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের ইকুয়েডরকে হারাতে পেনাল্টি শুট আউট পর্যন্ত যেতে হয়েছে। তো আমার আমি কোথাও এবং যেভাবে হামেস রড্রিগেজ বা লুইস ডিয়াজ, যে দুজন মানে কলম্বিয়া স্টারলেট, তারা দুজন মানে এক্সিলেন্ট ফর্মেও রয়েছে। আমি একটা কথাই বলবো যে এই কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ফাইনালে উঠেইছে বিকজ অফ অ্যান ইজিয়ার রুট। দে ডিড নট প্লে দ্য ওয়ে দে ডিড ইন দ্য ওয়ার্ল্ড কাপ। তাদের ফুটবল এতটা ইমপ্রেসিভ ছিল না। মাঝে মাঝে এমন একটা অনেক সময় এমনও গেছে যেখানে ইকুয়েডরের কাছেও তাদেরকে পেনাল্টি শুটে যেতে হয়েছে। একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম তারা ইকুয়েডরের মতো টিমকে বুলডোজ করে দেবে, বাট তাও পারেনি। সেটা একদম 120 মিনিটস এর পরে গিয়ে তাদেরকে পেনাল্টি শুটে 120 মিনিটস নয়, কোপাতে আবার 90 মিনিটস এর হ্যাঁ, পরে সরি পেনাল্টি সরি শুট সরি আউটও সরি হয়ে যায়। সরি 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 ভুলে গেছে। সরি সরি, আমি ইউরো ফ্যান তো। তো 90 মিনিটস খেলার পরেও তারা তারা 90 রেগুলেটেড 90 মিনিটেই তারা মানে গোল দিতে পেরেছিল কি? হ্যাঁ, গোল দিয়েছিল, দেন ইকুয়ালাইজ করে দেয়, 1-1 করে দেয়। বাট স্টিল ওটাই বলছি যে আর্জেন্টিনা সেরকম ফেভারিটস এর মতো খেলেনি, বাট দেন অ্যাগেন ইটস আর্জেন্টিনা। অ্যান্ড আর একটা জিনিস যেটা অনেকেই হয়তো আমাকে স্ল্যান্ডার করবে এটার জন্য, যে আর্জেন্টিনা এই টুর্নামেন্টে উইদাউট মেসিও ফাইনালে উঠতে পারত। একদমই একদমই। কারণ মেসির তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, জাস্ট একটা গোল একটা অ্যাসিস্ট যতদূর হ্যাঁ, সম্ভবত তো আমি মানে। এখানে একটা টকিং পয়েন্ট উঠে আসে যে যদি কাল আর্জেন্টিনা জিতে যায় এন্ড মেসি যদি এক গোলও ফাইনালে স্কোর করে, লেটস এ ডিফারেন্স এক গোলই হলো, আর্জেন্টিনা 1 কলম্বিয়া 1, তাহলে কি? আর ওদিকে যদি ইউরো আমাদের ইংল্যান্ড জেতে, তাহলে বেলিংহ্যাম না মেসি কে পাচ্ছে আমাদের ব্যালন ড'র? তো একটা আমাদের ব্যালন ডিয়ার হলো পুরোপুরি পিআর অ্যাওয়ার্ড, যেটা আমি যতদূর লাস্ট কিছু বছরে দেখে এসেছি। তো যার পিআর সেই সময় বেশি কাজ করবে সেই জিতবে, এটাই আমার মনে হয়। তবে যদি রিয়েল মানে অ্যাকোলেটস এর উপর দেখা হয় যে কে এই বছর বেশি ভালো খেলেছে, কে এই বছর বেশি মানে সাকসেস পেয়েছে, তো অবভিয়াসলি বেলিংহাম। মানে মেসি ইজ নো হোয়ার ক্লোজ টু বেলিংহাম ইন দিস হ্যাঁ, ইয়ার। এন্ড আই থিঙ্ক বেলিংহ্যাম শুধু অর্নামেন্টাল টাইটেল নিয়েও যায়নি, ও লিটারেলি কন্ট্রিবিউট করেছে প্রত্যেক তার ক্লাব এবং কান্ট্রির উইনের ওপরেই। লা লিগা টপ স্কোরার উইথ ফর রিয়াল মাদ্রিদ, তার ইউসিএল ফাইনালে অ্যাসিস্ট ছিল। ইংল্যান্ডের হয়েও তিনি ইউরোতে অনেক কি বলে কনসিকুয়েন্সিয়াল গোলস করেছে। ফার্স্ট গোল করেছে, দুটো গোল ইকুয়ালাইজিং। আছে। তো ইয়া, আই থিঙ্ক বেলিংহ্যাম ইজ রাইট আপ দেয়ার। বাট अगेन এবং এবং অনেকেই লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামসকে নিয়ে বলছে। আমি জাস্ট একটা ফ্যাক্ট দিতে চাই যে বেলিংহাম এই ইউরোতে সেকেন্ড মোস্ট ড্রিবলস অ্যাটেম্প্ট করেছে, যেটা হ্যাঁ, একটা মিডফিল্ডার হিসেবে ইজ নট দ্যাট ব্যাড। এবং বেলিংহাম অনেক সময় এরকম ভাবে খুব আন্ডার দ্য রেডার চলে যায়। তো যাই হোক, আমরা আমাদের ফার্স্ট কোপা আমেরিকার প্রেডিকশনটা র্যাপ আপ করি, একটু অন্যদিকে চলে যাচ্ছি আমরা, মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি ফাইনাল ম্যাচটা। তো তো যাই হোক, তো আমরা দুজনেই চাইছি কলম্বিয়া। তো কি মনে হচ্ছে মানে রেজাল্ট মানে স্কোর লাইন কি হতে পারে? अगेन সিন্স এটা কোপা আমেরিকা, আমি মনে করি 1-0 কলম্বিয়া, আর না হলে একদম ফাইনাল একদম পেনাল্টি শুট আউটে গিয়ে কিছু একটা হবে। না, আমার মনে হচ্ছে পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনা জিতবে, কারণ এমি হ্যাঁ, মার্টিনেজ আজ এমি পর্যন্ত মার্টিনেজ। একটাও পেনাল্টি শুট আউট হারেনি। যদি কলম্বিয়াকে জিততে হয় 120 মিনিটস এর মধ্যেই জিততে হবে, এবং আমার মনে হয় কলম্বিয়ার সেটা করার ক্ষমতা আছে। তো দেখা যাক কি হয় সেই ম্যাচটা, যেটা আমাদের 5:30 থেকে আছে। তো এবার আমি আসা ঘুম যাক থেকে যেটা উঠে মেন। রেজাল্ট দেখবো, আমি ঘুম থেকে উঠে রেজাল্ট দেখবো। তো এবার আসা যাক যেটা মেন ফুটবল ম্যাচ, নট ডাব্লিউডাব্লিউ ম্যাচ, সেটাতে। সেটা ইংল্যান্ড ভার্সেস স্পেন। তো অনেকেই বলছে এটা একটা ফুটবল ভার্সেস অ্যান্টি ফুটবল, এরকম একটা এজেন্ডা আসছে, বিউটিফুল ফুটবল ভার্সেস বোরিং ফুটবল। তো কি বলতে চাস এ নিয়ে? আই থিঙ্ক যে এটা ন্যারেটিভের উপরে ডিপেন্ড করে। অনেকেই আছে যারা ফুটবলকে মনে করে যে ইটস অল অ্যাবাউট গোলস অ্যান্ড তাড়াতাড়ি অ্যাটাক অ্যান্ড অ্যাটাক। বাট সামটাইমস ফুটবল, স্পেশালি ইন্টারন্যাশনাল ফুটবল, রিজিলিয়েন্সের উপরে অনেকটাই চলে আসে, ঠিক আছে? অ্যান্ড আই অ্যাজ আ ফুটবল ফ্যান এনজয় রিজিলিয়েন্স। 120 মিনিটস ধরে একদম কঠোর পরিশ্রম বা একদম মনোবল কনসেন্ট্রেশন রেখে একটা অ্যাটাকিং টিমের এগেনস্টে সবকিছু দিয়ে ডিফেন্ড করে যাও, ডিফেন্ড করে যাও, ডিফেন্ড করে যাও।
আই এনজয় দ্যাট, আই কমপ্লিটলি এনজয় দ্যাট। অ্যান্ড এই না কি ইংল্যান্ড অ্যান্টি ফুটবল খেলছে, আমরা আগের ম্যাচেও নেদারল্যান্ডস এর এগেনস্টে দেখেছি যে ইংল্যান্ড অনেক অ্যাটাকে গেছে, ইংল্যান্ড অনেক কাউন্টার্সে গেছে, তারা অ্যাটাকেও গেছে। আই থিঙ্ক ইংল্যান্ড এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে গ্রো করতে করতে প্রত্যেকটা ম্যাচেই তারা একটু হলেও অ্যাটাকিং প্রয়েসটা বাড়িয়েছে। বাট अगेन গ্যারেথ সাউথগেট ইজ প্র্যাকটিক্যাল, ওর কাছে জাস্ট রেজাল্টস ম্যাটার করে নো ম্যাটার হাউ। অ্যান্ড আই থিঙ্ক ট্রফি যদি একবার ইংল্যান্ডের ক্যাবিনেটে ঢুকে যায় তাহলে কেউ কোনোদিনও এটাকে অ্যান্টি ফুটবল বা কিছু বলবে। অ্যান্ড কি বলে, আমি যেটা বলতে চাই যে अगेन ইট ইজ আ ন্যারেটিভ, যে কেউ হয়তো এনজয় করে যে ক্রস 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 अगेन 1-2 পাসেস দিয়ে গোল হয়ে যাচ্ছে, আবার কেউ এটাও মনে করে যে আমি একটা গোল দেবো বা দুটো গোল দেবো তারপরে পুরো একদম গোটা ম্যাচ নিজেরা কন্ট্রোল করবো, কিপিং the opposition thinking and তাদেরকে ফ্রাস্ট্রেট করে। সো ইট ইজ অলসো আ সাইকোলজিক্যাল পার্ট অফ দ্য গেম দ্যাট আই এনজয় এজ আ ফ্যান, এন্ড অনেকেই করে, অনেকেই করে। অ্যান্ড এই কথাটা এই ন্যারেটিভে একটা কথাই বলা যায় যে লকডাউনের টাইমে, আমি ঠিক মনে নেই সিজনটা কোনটা, টটেনহ্যাম হটস্পার ভার্সেস ম্যানচেস্টার সিটির একটা ম্যাচ হয়েছিল, যে ম্যাচটা তখন টটেনহ্যামের ম্যানেজার ছিলেন হোজে মরিনি। তো সেই ম্যাচটা টটেনহ্যাম 1-0 বা 2-0 এর স্কোরে জিতে যায়, অ্যান্ড অনলি 30% পজিশন থাকে তাদের কাছে, ওয়াইল সিটি হ্যাড 70% পজিশন। তো ম্যাচ শেষে মরিনো একটা কথাই বলেছিল যে হি ক্যান কিপ দ্য বল, আই উইল কিপ দ্য 3 পয়েন্টস। তো হ্যাঁ, পেপ গার্ডিওলার এগেইনস্টে বলেছিলেন হ্যাঁ, যে হি ক্যান কিপ দ্য বল, আই উইল কিপ দ্য 3 পয়েন্টস। তো ওটা একটা ডিফাইনিং সেন্টেন্স এই সব টাইপের ম্যাচে। তো अगेन অ্যান্টি ফুটবল কিচ্ছু না, হোয়াট এভার গিভস ইউ রেজাল্ট সেটাই ফুটবল। একদমই। এবং ইংল্যান্ডের যেটা আমরা দেখেছি, তারা 3 ব্যাক সিস্টেমে চলে যাওয়ার পরে তাদের ফুটবল অনেকটা ইমপ্রুভ হয়েছে, মানে তাদের অ্যাটাকিং ভাগের প্লেয়াররা অনেকটা স্বাধীনতা পেয়েছে যে নিজেদের মতন করে খেলার। এবং নেদারল্যান্ডস এর সাথে আমরা যেটা দেখেছি ফার্স্ট হাফ, এবং নেদারল্যান্ডস রীতিমতো মানে স্ট্রাগল করছিল ইংল্যান্ডকে অ্যাটাককে সামলে রাখতে, যার জন্য মানে সেকেন্ড হাফে কোম্যানকে একেবারে ডিফেন্সিভে চলে যেতে হয়, মানে রীতিমতো মানে বক্সে ঢুকে ডিফেন্ড করতে হয় তাকে। এবং ইংল্যান্ড মানে একের পর এক, মানে ইংল্যান্ড যদি একটু লাকি হতো, সেই ম্যাচটা আমরা দেখেছি যে ফোডেনের একটা শট পোস্টে লাগে, সাকার একটা গোল মানে একেবারে একটুর জন্য অফসাইড হয়, এবার একটা বল একেবারে মানে গোল লাইন থেকে সেভ হয়ে যায় ফোডেনের। ফোডেন বলা যায় যত টুর্নামেন্ট এগিয়েছে, ফোডেনকে সাউথগেট তার নিজস্ব জায়গায় খেলিয়েছে, যেটা নাম্বার 10 জোন 14-এ খেলা। তো এই যে একদম, কিন্তু ফোডেন আগে কি খেলছিল হাফ স্পেসে, এখন ফোডেন কোথায় খেলছে, জোন 14-এ। তো এইখান থেকে কিন্তু ফোডেন মানে যে নিজের ফ্লারিশটা দেখাতে পারছে, নিজের ট্যালেন্টটা দেখাতে পারছে, এবং বেলিংহামকে সুইচ করে দিয়েছে জোন 14-এ। তো আগের ম্যাচে আমরা দেখছিলাম যে বেলিংহাম কিন্তু মানে যে লাইন ধরে ছুটছিল, কিন্তু বেলিংহাম কিন্তু মিডফিল্ডে আসছিল না, তো সেইখান থেকে যে ক্রস গুলো দিতে পারবে বা যদি কোনো থ্রু বল দিতে পারে সেগুলো, বা ড্রিবলিং যদি থাকে সেগুলো অ্যাটেম্প্ট করতে পারবে। তো এই সুইচটা কিন্তু আমাদের গ্যারেথ সাউথগেট করেছে, এবং তারপরে কিন্তু ইংল্যান্ডের খেলা যথেষ্ট ইমপ্রুভ করেছে। আর স্পেনকে যদি বিট করতে হয়, আমি বলবো স্পেনকে বিট করতে গেলে ইংল্যান্ডকে ইংল্যান্ড হয়েই বিট করতে হবে, স্পেনকে স্পেনের খেলায় ইংল্যান্ড বিট করতে পারবে না, যে খুব মানে একটা বিউটিফুল পাসিং সিকোয়েন্স করে বিট করলো। স্পেনকে যদি বিট করতে হয়, একটা মানে কর্নার থেকে একটা গোল বা একটা লং রেঞ্জ শট এইরকমটা ভাবে মানে স্পেনকে বিট করতে হবে, স্পেনকে কোনোভাবেই ইংল্যান্ড এরকম পাসিং সিকোয়েন্সে বিট করতে পারবে না, এটা আমি মনে করি। এবং সুতরাং আমার ইংল্যান্ডের সেটা ট্রাই না করাই ভালো। আমার মনে হয় যে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বড় কি প্লেয়ার হবে ডেকল্যান রাইস। ডেকল্যান রাইসের ডিসরাপশন আর ডেকল্যান রাইসের বল কন্ট্রোল, সে যদি স্পেনের ফ্রন্ট অ্যাটাকিং লাইন আর মিডফিল্ড আর ডিফেন্স লাইনের মধ্যে যদি গ্যাপ ক্রিয়েট করতে পারে তার ডিসরাপ্টিং রানস দিয়ে অ্যান্ড বল কেড়ে নেওয়ার এবিলিটি দিয়ে, দেন অনলি ইংল্যান্ড ক্যান গো আউট অন আ কাউন্টার। তো ডেকল্যান রাইসের উপর অনেকটা ডিপেন্ড করবে যে সে ডিফেন্স অফ স্পেন আর অ্যাটাক অফ স্পেনের মধ্যে কি করে গ্যাপটা ক্রিয়েট করবে বাই স্টিলিং দ্য বল। এটা একটা দেখার মতো থাকবে। অ্যান্ড সোমাশিস যে কথাটা বললো যে ফোর্ডেন জোন 14-এ ফিরে এসছে, শুধুমাত্র জোন 14-এ একটা জিনিস দেখতে হবে যে ফোর্ডেন পিচের দুই সাইডেরই জোন 14-এই খেলছিল, ই ওয়াজন্ট জাস্ট যেহেতু লেফট ফুট তাই সে রাইটেই খেলবে, সে ওই সাইডে গিয়েও অনেকটা ফ্লোট করছিল, গিভিং অপশনস টু দ্য উইঙ্গার যে যদি পাস আসে। তো এটাও একটা একটা ভালো সুইচ ছিল, which is impressive and এবং result তো দেখতেই পাচ্ছি। এবং আগের ম্যাচে কেন যথেষ্ট ড্রপ ডিপ করছিল টু হেল্প আউট দা উইঙ্গার্স, এবং কেন যদি ডিপ করে এটা কিন্তু মানে ইংল্যান্ডের জন্য খুবই ভালো। এবং আমি বলবো, অনেকেই বলছে যে কেনকে ড্রপ করো, ওয়াটকিন্স খেলাও, আমি বলবো কেন স্টার্ট করুক, কিন্তু যখন টায়ার্ড লেগের এগেনস্টে ওয়াটকিন্স আসুক, এটা হবে মোস্ট এফেক্টিভ। না কারণ না না, কেন কেন কিন্তু
কেন কিন্তু একজন ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার, তাকে কোনোভাবে তুমি বসাতে পারবে না। কেনকে কেনকে 90 মিনিটস খেলানো হোক কোনো ব্যাপার না, কারণ কেন ইজ সামওয়ান যে কিনা গোল চেনে, এক কথায় যে কিনা গোল চেনে। সে একটা হেড দিয়ে দেবে, বা সে যদি ড্রপ ডিপ করে তাহলে তার পাস, আমরা জানি কেনের পাস কতটা অ্যাকিউরেট হয়, সে নিশ্চয়ই ফোর্ডেন বা সাকাকে খুলে দিতে পারবে ফর আনাদার অ্যাটাক। তো অবভিয়াসলি একদম কেনকে বসানো ঠিক না, কেন শুড স্টার্ট। ওয়াটকিন্স ইজ আ সুপার সাব ম্যাটেরিয়াল, ও আসুক, ও যখন টায়ার্ড লেগস এর এগেনস্টে তার যখন লিপ নেবে বা যখন রানস গুলো নেবে ইন বিহাইন্ড, তখন তার ফ্রেশ লেগস কাজে লাগে। অ্যান্ড ওয়াটকিন্স এর স্পিড আমরা জানি, তো সেই স্পিডটা কাজে লাগাতে গেলে ওয়াটকিন্স ইজ দ্য ওয়ান কামিং অফ দ্য পিচ। একদমই একদমই, সেটা শুরুর দিকে অতটা এফেক্টিভ হবে না, এটা টায়ার লেগের এগেনস্টে যেটা আমরা লাস্ট ম্যাচে দেখলাম যে হ্যাঁ, খুবই এফেক্টিভ হলো। আর ইংল্যান্ডের এগেনস্টে আমি আরেকটা কথা বলতে পারি, ইংল্যান্ডের খেলাকে অনেকেই বোরিং বোরিং বলছিল, কিন্তু আমি আগের ম্যাচে একটা অ্যানালাইসিস করেছিলাম যে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল অব্দি প্রত্যেকটা টিম যেগুলো পেয়েছিল তারা প্রত্যেকে সিট ডিপ করে খেলছিল, কেউ মানে ইংল্যান্ডকে সেই খেলাটা খেলার সুযোগ দিচ্ছিল। এবং আগের ম্যাচে নেদারল্যান্ডস ম্যাচটা একটা ফার্স্ট ম্যাচ ছিল ইংল্যান্ডের হয়ে, যেটা একটা ওপেন ম্যাচ হয়েছে, এবং সেইখানেই আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের অ্যাটাকিং প্রোয়েস কতটা, যে তাদের রিয়েল পাওয়ারটা দেখতে পেলাম ইংল্যান্ডের। তো স্পেন ম্যাচটা অবভিয়াসলি একটা ওপেন ম্যাচ হবে, এবং সেখানেও আমরা মানে দেখতে পাবো যে ইংল্যান্ডের ট্রু মানে অ্যাটাকিং পাওয়ার কতটা। আর আরেকটা কথা বলতে চাই যে স্পেন হলো কিন্তু খুব ভার্টিক্যালি কম্প্যাক্ট থাকে তাদের মানে, মানে তাদের মানে আক্রমণ ভাগের প্লেয়ার আর মানে মানে উইঙ্গার আর মানে ফুল ব্যাক এদের মধ্যে মানে ডিস্টেন্সটা খুব কম থাকে। তো সেইটাকে ডিসরাপ্ট করার জন্য সাকাকে সাকাকে আর ড্রপ মানে ডিফেন্ড করতে হবে, কিন্তু সাকাকে এবং ওদিকে যে থাকবে যদি বেলিংহাম বা ফোডেন যেই থাকুক, তাকে কিন্তু ড্রপ ডিপ করে ডিফেন্ড করতে হবে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামসকে। মানে মানে যদি একবার মানে যদি মানে ধরো সাকা সাকা খুলে গেল, তাহলে যেন পেছনে ওয়াকার থাকে, ওয়াকার খুলে গেলে পেছনে যেন মার্ক হয়ে থাকে, এরকম ভাবে ডবল ডাবল ডাউন করতে হবে। এটা এটা আমার মনে হয়। তো তাহলে যে স্পেনের যে উইং দিয়ে যে অ্যাটাকটা হয় সেটাকে অনেকটা নিউট্রালাইজ করা যাবে। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা কিনা না বললেই নয়, ইট উইল বি আ ম্যাসিভ ডিসরেসপেক্ট টু ফুটবল ইটসেলফ। আমরা এই গোটা টুর্নামেন্টে লামিন ইয়ামালকে নিয়ে অনেকটাই আলোচনা করেছি, মাতামাতি করেছি, এন্ড হি ডিজার্ভস ইট, ওর পারফরমেন্স ওর স্ট্যাটিস্টিক্স সেটা বলে। বাট আরেকটা ইয়াংস্টারের ব্যাপারে কথা না বললে এটা খুব একটা ডিসরেসপেক্টফুল ব্যাপার হয়ে যাবে, দ্যাট ইজ কোবি মেনু। I think the moment Gareth Southgate brought in Kobe Mainoo in the starting 11, ইংল্যান্ডের অ্যাটাকিং প্রয়াসটা একটু মানে অনেকটাই ইমপ্রুভ করে গেছে, ইংল্যান্ডকে একটা আলাদা এরকম টিম মনে হচ্ছে। এন্ড আগের ম্যাচেও কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে আমরা দেখেছি যে কোবি মাইনু ওয়াজ আ বিগ কি প্লেয়ার ইন দ্যাট উইন। তো কোবি মেনু अगेन ওর ওর अगेन অ্যালং উইথ ডেকলান রাইস, কোবি মেনুর মিডফিল্ডের উপরে কন্ট্রোলেবিলিটি এন্ড ভিশন, এটা খুব ইম্পর্টেন্ট যে ইংল্যান্ড কিভাবে খেলে। তো কোবি আমি মেনু মনে ইজ করি জাস্ট কবি মেনু 19। একজন জেনারেশনাল ট্যালেন্ট, আমি মনে করি। এক্স্যাক্টলি কোবি মেনুকে যারা যারা খেলা জানে তারা জানে যে কোবি মেনু কতটা ক্রুশিয়াল হবে। ইনফ্যাক্ট আমি তো বলতে পারি যে ইউ ওয়াচ কোবি মেনু, ইউ ওয়াচ দ্য গেম, ইউ ডোন্ট ওয়াচ কোবি মেনু, যেটা এটা বলবো। সার্জিও বুস্কেটস কে নিয়ে বলা হ্যাঁ, হতো। তো এখানে ওই কোবি মেনু অ্যান্ড ডেকলান রাইস ভার্সেস রড্রি অ্যান্ড ফাবিয়ান রুইজ, তো এটা একটা খুব মানে খুব ক্রুশিয়াল একটা মিডফিল্ড ব্যাটেল হবে, এবং হয়তো এই ব্যাটেলটা আর যে উইং এর যে ব্যাটেলটার কথা বললাম ওইটা থেকেই মানে ম্যাচ ডিসাইড হবে বলেই আমি মনে করছি। অ্যান্ড আমিও মানে এখানে নট টু ডিসরেসপেক্ট ইউরোপিয়ান ফুটবল, বাট আমি আমার মনে হয় যে এই ম্যাচটাও খুব টাইট ম্যাচই হবে, কারণ দুটো খুব ভালো ব্যালেন্সড টিম, দুটো কোচই খুব প্র্যাগম্যাটিক। তো এটা আই ডোন্ট থিঙ্ক কি 2-2 3-2 এরকম স্কোর লাইনের ম্যাচ হতে পারে। মানে এই ম্যাচটা খুব টাইট ম্যাচই হবে। তবে যদি আর্লি গোল এসে যায় তাহলে হতে পারে, আমি হ্যাঁ, মনে করি আর্লি যদি গোল স্পেন আসতে বাই পারে। কারণ তখন তখন দুটো টিমকেই ফোর্স করবে ওপেন ফুটবল খেলতে, তো সেটা থেকে তখন গোল আসতে শুরু করবে। আর যদি আর্লি গোল না আসে, মানে যদি ফার্স্ট হাফে কোনো রকম গোল না হয়, তাহলে কিন্তু ম্যাচটা যাবে না সেই জায়গায়, মানে খুব কম গোলই হবে। তো এটাই তবে আমি বলছি। আমার মনে হয় না ফাইনালে এই এই ইংল্যান্ডের টিমের এগেনস্টে আর্লি গোল করা মুশকিল, বাট স্টিল এর আগের ফাইনালেও আমরা দেখেছি ইংল্যান্ড ইংল্যান্ড স্কোরড অ্যান আর্লি গোল, ভুল বললাম। তো अगेन আমি ওটাই বলছি যে ইংল্যান্ড হয়তো আর্লি গোল কনসিড করবে না, বাট স্পেন নকআউটসে এই বছরের ইউরোতে অনেক কটা আর্লি গোল দিয়ে ম্যাচ জিতেছে। তো
আর ইংল্যান্ডের হয়ে আরেকটা কথাও বলবো যে ইংল্যান্ডের যেটা একটা ভালো দিক কেউ বলছে না, যে ইংল্যান্ড যদি গোল যদি মানে কনসিড করে যায়, তারা খুব কুইক টাইমের মধ্যে কিন্তু গোলটা মানে শোধ করে দেয়। এটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইংল্যান্ড করে দেখিয়েছে, মানে তাদের তাদের খেলাটাকে খুব কুইক টাইমের মধ্যে অনেকটা লেভেল বাড়িয়ে দেয়। তো এমন নয় যে ইংল্যান্ড কিন্তু হতোদ্যম হয়ে পড়বে। আর যদি ইংল্যান্ড পিছিয়েও যায়, তারা এই টুর্নামেন্টে প্রায় প্রত্যেকটা ম্যাচেই মানে পিছিয়ে পড়েছিল এবং সেখান থেকে তারা কাম ব্যাক করেছে। তো তারা জানে কিভাবে পিছিয়ে পড়ে ম্যাচ জিততে হয় বা কি করে খেলাটা বাড়াতে হয়। রাউন্ড অফ তো 16-এই আমি একটা কথা বলেছিলাম যে ইংল্যান্ডের এত ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে যে পিছিয়ে পড়লে ওটা খুব একটা বড় মাথা ব্যথা হয় না তাদের জন্য। সময় থাকতে তারা ঠিক চলে আসে ফিরে। একদমই একদম। তো আমাদের বাজি থাকছে ইংল্যান্ড এখানে, এবং আমরা মনে করছি ইংল্যান্ড জিতবে। সেটা কি স্কোর লাইন হবে এটা খুব বলা মুশকিল, এটা ফার্স্ট গোল কখন হবে তার উপর ডিপেন্ড করছে, এবং আমাদের উইনার থাকছে ইংল্যান্ড। এবার তোমরাও বলো কোপা আমেরিকা আর ইউরোতে তোমাদের কাকে মনে করছো। আর আরেকটা কথা বলে দিতে চাই, আজকে আজকে একজন লেজেন্ডারি প্লেয়ার তার লাস্ট ম্যাচ খেলবে, সেটা হলো অ্যাঞ্জেল ডি মারিয়া। যে মেসি যে 3টে ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছে, এই 3টে ইন্টারন্যাশনাল ট্রফির ফাইনালি যে গোল করেছে সে হলো অ্যাঞ্জেল ডি মারিয়া। তো এরকম একজন লেজেন্ডারি প্লেয়ার তার লাস্ট ম্যাচ খেলতে চলেছে। তো গুড লাক টু হিম, গুড লাক টু দা রিটায়ারমেন্ট লাইফ। অ্যান্ড আরেক আরেকটা আরেকটা কথা আমি বলতে চাই, লাইক অ্যাঞ্জেল ডি মারিয়া ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স, বিং আ রিয়াল মাদ্রিদ ফ্যান। তার জন্য আমরা আমাদের লা ডেসিমা পেয়েছিলাম ফাইনালে, তিনি ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছিলেন। তো ফেয়ারওয়েল ডি মারিয়া, ইট ওয়াজ আ প্লেজার ওয়াচিং ইউ। আমার ফেভারিট আর্জেন্টাইন ইজ অ্যাঞ্জেল ডি মারিয়া, আই রিয়েলি লাভ। অ্যাঞ্জেল ডি তবে মারিয়া হলো এমন একজন প্লেয়ার যার কোনো রকম মানে মানে কি বলবো হেটার নেই, তো হ্যাঁ, এরকমই একজন player। তবে নাও দ্যাট অ্যাঞ্জেল ডি মারিয়া পার্ট ইজ ওভার, আমি আরেকটা প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই। সেটা সেও একটা বড় রোল প্লে করবে আজকের ইউরো ফাইনাল রাতে। সেটা হচ্ছে আমাদের ব্রুটাল ব্রিটিশ জর্ডান পিকফোর্ড। পিকফোর্ড যদি মনে করে যে সে গোল ঢুকতে দেবে না, তাহলে স্পেনের পক্ষে চাপ, তারা গোল ঢোকাতে পারবে না। এন্ড যদি এই গেম কোনোভাবে পেনাল্টিতে যায়, আই এম গিভিং দি অ্যাডভান্টেজ টু ইংল্যান্ড জাস্ট বিকজ অফ দ্যাট পিকফোর্ড গাই। পিকফোর্ড খুবই আন্ডাররেটেড, খুবই আন্ডাররেটেড। মানে একটাই কারণ, পিকফোর্ড কোনো বড় ক্লাবে খেলে না, কিন্তু পিকফোর্ডের মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যদি আমরা দেখি, পিকফোর্ড মানে মানে ইংল্যান্ডকে অনেকবার বেল আউট করেছে, বা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি দেখা যায় মানে অসাধারণ পিকফোর্ডে। তো এই টুর্নামেন্টেও একটা পেনাল্টি শুট আউট তো জিতিয়েছে যেটা ইংল্যান্ডকে, তো পিকফোর্ড তো পিকফোর্ড পিকফোর্ড এবং উনাই সিমনের মধ্যে পিকফোর্ডকেই এগিয়ে রাখবো এনি ডে। তো উইথ তো দ্যাট আমাদের ইন্টারন্যাশনাল সিজন শেষ হচ্ছে, এন্ড আমরা আমরা অনেক ইংল্যান্ড আমরা অনেক ইন্ডিয়াকে আমরা অনেক আমরা অনেক এনজয় করলাম পুরো ইউরো আর কোপা আমেরিকা কভার করে, এই ভিডিওগুলো বানিয়ে আমাদের অনেক নতুন এক্সপিরিয়েন্স হলো। আমার আরো অনেক ভিডিও নিয়ে আসবো এরপরে, যখন ক্লাব ফুটবল শুরু হবে, ট্রান্সফার সিজন শুরু হবে, ট্রান্সফার রিউমার গুলো আসতে থাকবে। তো সেটা নিয়ে অনেক আমরা ভিডিও আনতে থাকবো। এছাড়াও বিভিন্ন ফেমাস ফুটবল পার্সোনা, বিভিন্ন ফেমাস ফুটবল স্টাইল, বিভিন্ন বিভিন্ন ফেমাস ফুটবল কোচ, তাদের নিয়েও ভিডিও আনতে আমরা চেষ্টা করব। তো প্লিজ like that subscribe button, smash that subscribe button, please like this video, share this video, comment about your opinion, and একদম। that's তোমরা it. তোমাদের ফাইনালিস্ট, তারা ফাইনাল উইনার কারা, তাদের প্রেডিকশন নিয়ে তোমাদের প্রেডিকশন আমাদের কমেন্টসে জানাও। এন্ড লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। থ্যাংক ইউ ফর দিস। এন্ড আমরা ক্লাব ফুটবল যখন শুরু হবে সেটা নিয়েও খুব এক্সাইটেড। এবার অনেক নতুন চেহারা দেখতে পাবো আমরা নতুন নতুন ক্লাবসে, তো খুবই এক্সাইটেড ক্লাব ফুটবল নিয়ে। তো আগেন ফর দিস ইন্টারন্যাশনাল সিজন অফ ফুটবল, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের দুজনের কাছে একটা গ্রেটফুল ব্যাপার যে আমরা অডিয়েন্স পেয়েছি আপনাদের মতো, এন্ড we got to do what we love to do. Thank you so much. লাস্টে একটাই কথা, ইংলিশ ইয়া স্প্যানিশ?